৯ বছর পেরিয়ে ১০ম বর্ষে পদার্পণ করেছে বাংলাদেশ স্টাডি ফোরাম বিডিএসএফ। বিডিএসএফ এর ১০ম বর্ষে পদার্পণ এবং ৯ম বর্ষপূর্তি উপলক্ষে বিডিএসএফ আয়োজন করেছে বিশেষ লেকচার সিরিজের, যেখানে বিডিএসএফ টকের সিজন 1 এর ৪র্থ পর্বে আজকে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন জনাব সাইফুল্লাহ মোহাম্মদ নাসিফ, বিডিএসএফ এর দীর্ঘদিনের সহযোদ্ধা, যিনি অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক হিসেবে আছেন, পাশাপাশি তরুণ বিজ্ঞানী হিসেবে কাজ করছেন। পরিবেশে কীটনাশক ব্যবহারের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমরা আজকে যে বিষয়টির উপর আলোচনা শুনবো আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে, সেটি পরিবেশে কীটনাশক ব্যবহারের ঝুঁকি। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি ভাইয়াকে। স্বাগত ভাইয়া। ধন্যবাদ আপু। আজকে বিডিএসএফ টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য খুব ভালো লাগছে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অস্ট্রেলিয়াতে এখন রাত 12টা বাজে, অলমোস্ট মিডনাইট। মধ্যরাতে এই শোতে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। আপনাকে পেয়েও আমাদেরও ভালো লাগছে। আশা করি দর্শকরা আমাদের সাথে যারা আছেন তারাও আগামী 1 ঘন্টা একটি ভালো আলোচনা উপভোগ করতে পারবেন। আমরা সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি। আজকে আমাদের যে বিষয়টি ছিল পরিবেশে কীটনাশক ব্যবহারের ঝুঁকি, এটা সম্পর্কে আসলে এখন পর্যন্ত আমাদের যে জনসাধারণ তারা আসলে ওরকম ভাবে সচেতন না, বিশেষ করে যারা আমাদের কৃষির সাথে জড়িত, যারা আমাদের ফসলগুলো উৎপাদনের সাথে জড়িত, তারা অনেক সময় দেখা যাচ্ছে কীটনাশক প্রয়োগের 2-3 দিনের মধ্যেই সেটি বাজারে বিক্রি করতে নিয়ে আসছেন তাদের শস্যগুলো। অথচ আমরা জানি যে এটার একটা যে কীটনাশকের যে বিষক্রিয়া এটি প্রায় 7 দিন পর্যন্ত থাকে। তো এটা সম্পর্কে বিস্তারিত আসলে আপনার কাছ থেকে জানতে চাই। এটা কি ভাবে আমাদেরকে আসলে ঝুঁকির মুখে ফেলছে, এটা পরিবেশের ক্ষেত্রে, মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনার কাছ থেকেই শুনতে চাই ভাইয়া। ধন্যবাদ আপু আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা আমার পরিচয়টা একটু দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ স্টাডি ফোরামের সাথে আমার পথ চলা আজকে থেকে প্রায় 8 বছর হতে যাচ্ছে। 2016 সাল থেকে আমি বাংলাদেশ স্টাডি ফোরামের সাথে যুক্ত হই এবং আমি আমার ব্যাচেলর শেষ করেছি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, কৃষি অনুষদ থেকে। তখন আমি বাংলাদেশ স্টাডি ফোরামের আহ্বায়ক এবং পরবর্তীতে সভাপতি হই। এরপর আমি মাস্টার্স পড়াশোনা করি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বা কীটতত্ত্ব বিভাগ থেকে। এরপর আমি কিছু বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাই এই কীটনাশক বা কৃষির সাথে একেবারেই এগুলো জড়িত ছিল যে বিষয়গুলো, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাই। এবং রিসেন্টলি 2022 সালে এসে আমি এই অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটিতে কীটনাশক বিষয়ে পিএইচডি ডিগ্রি বা পিএইচডিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এখনো আমার সে পড়াশোনা চলমান এবং 2 বছর হতে যাচ্ছে। সো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এটা আমি এই কারণে বললাম যে কীটনাশকের সাথে বা কীটপতঙ্গের সাথে আমার জানাশোনার ব্যাপ্তি খুব বেশি না, কিন্তু আমি খুব আগ্রহ বোধ করি যখন আমি এই কীটনাশক বা কীটপতঙ্গ বা পরিবেশ, প্রাণ, প্রকৃতি এই বিষয়গুলো নিয়ে আমাকে ভাবায়, আমি ভাবতে পছন্দ করি। এখন আজকের এই সেশনটিতে যেহেতু প্রায় 40 মিনিট আমরা কথা বলবো, কীটনাশক এর ইংরেজি হচ্ছে পেস্টিসাইড। সো মাঝে মাঝে আমি হয়তো কিছু ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব। যারা নন টেকনিক্যাল অডিয়েন্স আছেন আজকের এই টকশোতে, তাদের জন্য আমি চেষ্টা করব সবচেয়ে সহজবোধ্য ভাষায় আজকে টকশোতে কথা বলার জন্য, যাতে কোনো রকম টেকনিক্যাল জার্গন এখানে না হয়। যদি কেউ কোনো টার্মিনোলজি বুঝতে না পারেন, অবশ্যই আপনারা লাইভ যে সেখানে কমেন্টে জানাতে পারেন, যাতে আমরা আরো সহজভাবে বোঝাতে পারি বিষয়গুলো। আমরা যদি
পৃথিবীর ইতিহাসের দিকে একটু তাকাই, আমরা দেখতে পাবো যে একটা সময় ছিল পৃথিবীতে, যেমন আইস এজ বলি আমরা, বা আহ, যখন ওই সময়টাতে প্রকৃতির ক্ষমতা ছিল তার যে অনুষঙ্গগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার, বা প্রাকৃতিক ঘটনাগুলোর নিয়ন্ত্রণ ছিল তার রিলেটেড অন্যান্য বিষয়গুলোর উপর। ফর এক্সাম্পল, আপনারা দেখে থাকবেন যে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পিছনের প্রধান কারণকে বলা হয় কসমিক রে, অথবা হচ্ছে আপনার দাবানল, অথবা বলা হয় হচ্ছে ভলকেনো, আগ্নেয়গিরি। অর্থাৎ প্রাকৃতিক এই ঘটনাগুলোর কারণে তখনকার সময়ের যে প্রাণ ছিল বা পরিবেশ ছিল সেগুলো আহ, মানে ইনফ্লুয়েন্সড হতো, সেগুলো নিয়ন্ত্রিত হতো। বাট যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, বা ওই সময়টার পরে যখন মানুষের কর্মকাণ্ড খুব বেড়ে যাচ্ছে, তখন এমন একটা অবস্থায় পৃথিবী আজকের দিনে এসে দাঁড়িয়েছে যে মানুষের কর্মকাণ্ড দ্বারা এখন প্রকৃতি নিয়ন্ত্রিত হচ্ছে। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যানথ্রোপোসিন, অর্থাৎ যেখানে মানব সৃষ্ট কর্মকাণ্ড কর্তৃক প্রকৃতি নিয়ন্ত্রিত হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি পৃথিবী আসলে ঠিক কোন জায়গাটায় আছে। আজকে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 7 বিলিয়ন বা 8 বিলিয়ন হতে যাচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে 2100 সালের দিকে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় 11 বিলিয়ন মানুষের জনসংখ্যা হবে। তো এই 11 বিলিয়ন পিপলকে খাওয়াতে গেলে, মানে তাদের উদরপূর্তির জন্য পৃথিবীতে এখন যে ফুড সাপ্লাই আছে, সেই ফুড সাপ্লাইয়ের এই অনুপাতে 50% রেট বাড়াতে হবে 2100 সালের ভিতরে। এই পৃথিবীতেই আমাদের ফুড সাপ্লাই বাড়াতে হবে। বাট পৃথিবী কিছু ঘটনা দেখতে পাচ্ছে যেগুলো এটার জন্য, এই ফুড প্রোডাকশনের জন্য চ্যালেঞ্জিং। তার মধ্যে একটা হচ্ছে যে রেগুলার এবং ফ্রিকোয়েন্ট হচ্ছে কি সিভিয়ার এক্সট্রিম ওয়েদার ইভেন্টস। আপনারা দেখতে পারবেন যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এরকম যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টগুলো বাড়ছে। এরপরে লস অফ ফার্টাইল সয়েলস বাড়ছে এখন। প্রতিনিয়ত আমাদের যে উর্বর জমিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, ল্যান্ড ডিগ্রেডেশনের কারণে, মানুষের চাপে আবাসন করতে হচ্ছে, নগরায়ন হচ্ছে, এই সমস্ত কারণে ফার্টাইল সয়েল কমে যাচ্ছে। এরপর হচ্ছে ওয়াটার, যে ফ্রেশ ওয়াটার রিসোর্সেস ছিল আমাদের বা আছে, সেগুলো ডিপ্লেশন, সেগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার থেকে পানি চলে যাচ্ছে এবং ফ্রেশ ওয়াটারের সোর্স কমে যাচ্ছে। এই সমস্ত কিছু কারণে, এবং কিছু পলিটিক্স তো আছে, ডার্টি পলিটিক্স, বৈশ্বিক যে ভূ রাজনৈতিক কারণ, এই সমস্ত কিছু কারণে ওয়ার্ল্ডের ফুড সিস্টেমটা ডিস্টেবিলাইজড হয়ে যাচ্ছে, ফুড সিস্টেমের ভিত নড়ে যাচ্ছে। সেই সাথে এই সমস্ত প্রবলেমগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছে কিছু বায়োটিক এবং অ্যাবায়োটিক স্ট্রেস বলি আমরা। যেমন বায়োটিক স্ট্রেস হচ্ছে কি, মানে শস্যের জন্য আমরা যখন এগ্রিকালচার বলি তখন শস্য উৎপাদন বলি। এই শস্য উৎপাদনে কিছু বায়োটিক স্ট্রেস থাকে। আমরা যদি 3টা বায়োটিক স্ট্রেসের কথা সরাসরি বলি, সেটি হচ্ছে কীট পতঙ্গ, মানে ক্ষতিকর কীট পতঙ্গ যেগুলো আছে। এরপর হচ্ছে ডিজিজ হয়, গাছের অনেক রোগ হয়, শস্যের রোগ হয়, সেই রোগগুলোর জন্য দায়ী জীবাণু, মাইক্রো অর্গানিজমস, প্যাথোজেন্স যেগুলোকে আমরা বলি। এরপর হচ্ছে বিভিন্ন উইড হয়, আগাছা জন্মায় অনেক ক্ষেতে। এই 3টার যে আপনার একটা ত্রিমুখী আক্রমণ শস্যের উপরে, এই এই আক্রমণটা এই খাদ্য উৎপাদনকে অনেকটা হুমকির মুখে ফেলে দিচ্ছে। এবং গবেষণা দেখা গিয়েছে প্রত্যেক বছর এই সমস্ত, এই 3টাকে একত্রে ইংরেজিতে বলা হয় পেস্ট, পেস্ট বলা হয়। এবং এই দেখা যায় যে গবেষণাতে এই 3টা ফ্যাক্টর একত্রে বছরে 33 থেকে 46% আপনার ইল্ড বা ফসল নষ্ট করে দিতে পারে। সো এই কারণে আমাদেরকে অবশ্যই কি করতে হয়, এই 3টা পেস্টকে দূরে রাখতে হয়। আর দূরে রাখার জন্য বর্তমানে
এই সময়ে কৃষকদের সবচাইতে রিলায়েবল উইপন বা হাতিয়ার হচ্ছে পেস্টিসাইড বা কীটনাশক। কীটনাশক হচ্ছে সবচাইতে দ্রুততম উপায়ে এবং সবচাইতে কুইকেস্ট হচ্ছে এবং স্ট্রংগেস্ট রেসপন্স দিতে পারে পেস্টের এগেনস্টে। এই হচ্ছে পেস্টিসাইডের ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমরা একটু তাকাই যে ইতিহাসে পেস্টিসাইডটা কিভাবে আসলো। ইতিহাসে আসলে পেস্টিসাইড, আমরা যদি বলি যে এগ্রিকালচার কখন থেকে শুরু হয়েছে, এগ্রিকালচার শুরু হয়েছে প্রায় এখন থেকে 10,000 বছর পূর্বে। যখন হান্টিং এজ, মানুষ হান্টিং করত, তখন দেখা যেত কি পুরুষরা হান্টিং করতে গিয়েছে, বিভিন্ন জিনিস তারা সংগ্রহ করে নিয়ে এসেছে। সংগ্রহ করে নিয়ে আসার পরে মহিলারা ফর এক্সাম্পল হান্টিং যে পশু ছিল বা হচ্ছে যদি কোনো ফলমূল নিয়ে আসতো, ওই পশুর পেটের ভিতর থেকে অথবা ওই ফলমূলের বীজ থেকে মহিলারা করতো কি একটু ঘরের আশেপাশে তারা ওই উঠানে লাগানোর চেষ্টা করতো বা তাদের গুহার আশেপাশে লাগানো ওই বীজগুলো লাগানোর চেষ্টা করতো, এবং একসময় সেই বীজগুলো থেকে চারা গাছ হয়ে এবং সেটা থেকে ফল হতো। তারপর আস্তে আস্তে ডোমেস্টিকেশন প্রসেসের মাধ্যমে এগ্রিকালচারের সূচনা হয়। সেটা আজ থেকে 10,000 বছর পূর্বে। আজ থেকে প্রায় 4,000 বছর পূর্বে এই আপনার যে কিছু বেসিক এলিমেন্ট রয়েছে যেমন সালফার, কপার, এইগুলো থেকে পেস্টিসাইড মানুষ দেখেছে যে এইগুলোর মধ্যে একটা পেস্টিসাইডাল এবিলিটি রয়েছে। এরা পোকামাকড়কে বা প্যাথোজেনকে দূরে রাখতে পারে বা প্যাথোজেনকে মারতে পারে। এইভাবে আস্তে আস্তে মানুষের বিজ্ঞান অগ্রসর হয়েছে, গবেষণা অগ্রসর হয়েছে। তবে মূলত পেস্টিসাইড মানে উদ্ভব হয়েছে কৃষির জন্য নয়। মূলত পেস্টিসাইডের উদ্ভব হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিডিটি নামে একটি হচ্ছে পেস্টিসাইড আবিষ্কার হয়, যেটা হচ্ছে ওই সময়ে আপনার যারা যুদ্ধ করছিল তাদের অনেক হচ্ছে পোকামাকড় বাহিত রোগ হতো, ফ্লিজ, এরপর টিক্স, এরকম বিভিন্ন পোকামাকড়ের কারণে মানে ইনসেক্ট বর্ন ডিজিজ যেগুলোকে বলে, এই ডিজিজ গুলা হতো অনেক। সো এই ডিটিটি আবিষ্কারের ফলে দেখা গিয়েছে কোনো ইনসেক্ট আর বেঁচে থাকতে পারে না, সব মারা যায়। এবং ওই রোগটা দমন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সো এরপরে এটা যখন দেখে যে ওকে ফাইন, এগুলো যেহেতু হচ্ছে মানুষের রোগও নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে নিশ্চয়ই কৃষি খেতে দিলে সেগুলো কৃষির যে ক্ষতিকারী পোকাগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। এইভাবে ডিডিটি হচ্ছে প্রথম পেস্টিসাইড হিসেবে আসে। দেন আরেকটা পেস্টিসাইডের নাম আমি বলবো, সেটা হার্বিসাইড মানে আগাছানাশক। এটা হচ্ছে 2,4-D, ফুল বললে হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই 2,4-Dটা প্রথম ওই সময় ভিয়েতনাম যুদ্ধ যখন হয় তখন আমেরিকান বাহিনী থেকে এটা ভিয়েতনামের যে শস্য ক্ষেতগুলো ছিল এই শস্য ক্ষেতের উপর দেয়া হতো, স্প্রে করা হতো, যাতে করে ওই ভিয়েতনামের শস্য ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। যেহেতু আগাছানাশক, কিন্তু সেটা একাধারে তো ক্ষেত মানে শস্যের যে ক্ষেত খামার আছে সবগুলো নষ্ট করে দিতে পারতো। এই 2,4-D থেকে আমরা দেখতে পাই যে মানে যাতে ভিয়েতনামের শস্য নষ্ট হয়ে যায়, ভিয়েতনামিজরা যাতে দুর্ভিক্ষে উপনীত হয়, এই কারণে 2,4-Dর আবিষ্কার হয়। এরপর আস্তে আস্তে সেটা মানুষ দেখে যে ওকে ফাইন, আমরা শস্য নষ্ট করব না, আমরা শুধু আগাছা নষ্ট করব, এটাকে আগাছানাশক হিসেবে ব্যবহার করা যায়। এভাবে 2,4-D ডিডিটি মানুষের কৃষি কাজে বা এগ্রিকালচারে ইউজ হতে শুরু করে। দেন হচ্ছে গ্লাইফোসেট, আরেকটা বহুল প্রচলিত কীটনাশক রয়েছে গ্লাইফোসেট। এই গ্লাইফোসেট হচ্ছে 1980-র দশকের দিকে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে এবং আস্তে আস্তে সেটা ব্যবহার এখনো বাড়ছে। বিশেষ করে গ্লাইফোসেট 2,4-D সেটা এখনো ব্যবহৃত হচ্ছে। এবং রিসেন্টলি আমরা দেখতে পাই যে ডিডিটি কয়েক বছর আগ পর্যন্ত বাংলাদেশে যারা শুটকি প্রসেসিং, আমরা অনেকে শুটকি খেতে খুব পছন্দ করি, এই শুটকি প্রসেসিং যে এরিয়াগুলো আছে যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, দুবলার চর, এই সমস্ত জায়গাগুলোতে মানে নির্বিচারে ডিডিটি প্রয়োগ করা হতো।
যার ফলাফল আমরা পরে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই যে পেস্টিসাইড ব্যবহার হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে কখন আমরা মানে মনে করতে শুরু করলাম যে এটা একটা ঝুঁকি, এটা হচ্ছে একটা রিস্ক নিয়ে আসতে পারে আমাদের জন্য, সেটা আমরা কখন বুঝতে শুরু করলাম? এটা যদি আমি বলতে চাই, তার আগে আমাকে একটা বইয়ের নাম বলতে হবে। সেই বইটার নাম হচ্ছে দ্য সাইলেন্ট স্প্রিং, লিখেছেন আমেরিকান অথর রেচেল কার্সন। তিনি এই বইয়ে সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন যে ধরুন সুন্দর একটি এলাকা, সে এলাকায় মৌমাছি ঘুরে বেড়ায়, সুন্দর বুনো ফুল রাস্তার পাশে ফুটে আছে, আপনার বাতাসটা সুন্দর, পাখি কিচিরমিচির করছে। হুম, এরকম একটা আসার পরে হঠাৎ করে আপনি দেখলেন যে সেখানে পাখি নেই, বা পাখি ডিম পারলেও সে পাখির ডিমের খোলসটা শক্ত হচ্ছে না, আই মিন পাখির নতুন জেনারেশন আসছে না, বুনো ফুল আর ফুটছে না, সেখানে মৌমাছি পাওয়া যাচ্ছে না। এরপর তিনি দেখালেন ওই যে পেস্টিসাইড গুলো স্প্রে করা হয় ওইগুলা শুধু যে ক্ষতিকর কীট পতঙ্গ মারে তা না, বরঞ্চ ওই উপকারী পশু, উপকারী পাখি, উপকারী কীট পতঙ্গ সেগুলোকে নির্বিচারে ধ্বংস করে দেয়। এই বইটা তিনি লেখার পরে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয় পুরো, প্রথমে আমেরিকা জুড়ে, তারপর পুরো বিশ্ব জুড়ে। এবং এই পেস্টিসাইডের রেগুলেশন গুলো যাতে শক্ত হয়, কারণ এর আগে পেস্টিসাইড রেগুলেশন দিতে হচ্ছে ইউএসএফডিএ, এরপর হচ্ছে অথবা ইউএসডিএ, মানে ইউনাইটেড স্টেটস অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, অথবা ইউনাইটেড স্টেটস অফ ফুড অ্যান্ড ইউনাইটেড স্টেট ফেডারেল ড্রাগ অথরিটি, ইউএসএফডিএ। এই দুটো অর্গানাইজেশন পেস্টিসাইডকে রেগুলেশন মানে কি বলে এটাকে সার্টিফিকেট দিত, বাট তাদের ওই প্রসেসটা এতটা স্ট্রং ছিল না, এটা পরিবেশের কেমন ক্ষতি করবে বা পরিবেশের উপর কোনো প্রভাব ফেলবে কিনা এই ধরনের কোনো হচ্ছে তাদের পলিসিতে ওই রকম টেস্টিং এবিলিটি বা টেস্টিং এর রুলস গুলো ছিল না। এই বইটা প্রকাশ পাওয়ার পরে যখন আলোড়ন তৈরি হয়, যে তখন হচ্ছে এই কোম্পানিগুলো, যে সমস্ত কোম্পানিগুলো পেস্টিসাইড গুলো তৈরি করছিল, পেস্টিসাইড গুলো তাদের বিরুদ্ধে যখন জনমত তৈরি হতে শুরু করে, তখন একটা গণজোয়ার তৈরি হতে থাকে। এবং ওই যে অথর ছিলেন রাচেল কার্সন, তার নামে মামলা করে ওই পেস্টিসাইড কোম্পানিগুলো, এবং সেই মামলায় তারা হচ্ছে রাচেল কার্সন জিতেও যায়। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তখনকার সময় তৈরি হয় ইউএস ইপিএ, এখনকার সময় যারা পেস্টিসাইডের অথরিটি, পেস্টিসাইডকে রেজিস্ট্রেশন দেয়, ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। এই ইউএস ইপিএ এরপর থেকে পেস্টিসাইডের উপর বিভিন্ন রেগুলেশন দিতে শুরু করে। তারপর থেকে আমরা আসলে বুঝতে শুরু করি যে পেস্টিসাইড আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। পেস্টিসাইড এই যে শুরু হলো সেই 40-এর দশক থেকে, 90-এর দশক থেকে মূলত পেস্টিসাইডের ইউজের হারটা মাত্রাতিরিক্ত ভাবে বাড়তে থাকে। কারণ ওই যে ফুড প্রোডাকশন বাড়ানোর যে ডিমান্ড, কৃষকদের মুখে হাসি ফোটানোর যে ডিমান্ড, সেটি মেটানোর জন্য হচ্ছে পেস্টিসাইড বাড়তে থাকে। আমরা যদি একটু চিন্তা করি যে 1990-এর দশকে ওয়ার্ল্ড ওয়াইড পেস্টিসাইড ইউজ হয়েছে অ্যারাউন্ড 1.9 মিলিয়ন মেট্রিক টন, সেটা এসে 2023 সালে মানে অ্যারাউন্ড 30 বছরের সময়ে কয়েক গুণ বেড়ে গিয়ে হয়েছে 4.31 মিলিয়ন মেট্রিক টন, অর্থাৎ কয়েক গুণ বেড়ে গিয়েছে পেস্টিসাইডের হচ্ছে ব্যবহারের হার। এবং বিশেষ করে যে সমস্ত দেশগুলো এগ্রিকালচারে খুব বেশি আগাচ্ছে, ফর এক্সাম্পল ইন্ডিয়া, চায়না, ব্রাজিল, সাউথ আমেরিকান দেশগুলো, বাংলাদেশ ইনক্লুডিং, এই সমস্ত দেশগুলোতে পেস্টিসাইড ব্যবহারের হার অনেক বেশি। সো এখন কিছু আইরনি আছে। আইরনিটা হচ্ছে পেস্টিসাইড গ্লোবালি যত ইউজ হয় তার অনলি 10% টার্গেট সাইটে গিয়ে অ্যাটাক করতে পারে বা টার্গেট অর্গানিজমের কাছে পৌঁছতে পারে। মানে ফর এক্সাম্পল একটা পোকাকে আমি ধ্বংস করতে চাই, আমি ফর এক্সাম্পল 10 কেজি পেস্টিসাইড দিলাম, 1 কেজি মাত্র ওই পোকাকে মারতে কাজে লাগবে, বাকি 9 কেজি আই মিন 90% অফ পেস্টিসাইড উইল লস টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টে সেটা চলে যাবে। এবং চলে যাবে কিভাবে? অনেকগুলো প্রসেসে চলে যায়। এর মধ্যে একটা প্রসেস হচ্ছে ড্রিফটিং। এটা হচ্ছে যখন আপনি পেস্টিসাইড স্প্রে করবেন, বাতাসে পেস্টিসাইড উড়ে যায়, মানে বাতাসের তো গতিবেগ থাকে একটা, বাতাসে পেস্টিসাইড উড়ে গিয়ে অন্যান্য জায়গায় চলে যায়।
নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভোলাটাইলাইজেশন। পানিকে যেরকম আমরা গরম করলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, এরকম পেস্টিসাইডেরও কিছু প্রপার্টিজ আছে যে কারণে পেস্টিসাইড নর্মালি যদি আপনি রেখে দেন, সেটা আস্তে আস্তে ভোলাটাইল হয়ে ওই বাতাসের সাথে, অ্যাটমসফিয়ারের সাথে মিশে যাবে। নাম্বার থ্রি হচ্ছে লিচিং। ফর এক্সাম্পল, আপনি ইরিগেশন দিচ্ছেন, মানে পানিতে সেচ দিচ্ছেন জমিতে, সেই সেচের পানির সাথে আহ, আহ, হচ্ছে সেই পেস্টিসাইডটা মিশে গিয়ে পেস্টিসাইডটা রান অফ হয়ে যাবে। পেস্টিসাইডটা হচ্ছে আশেপাশের পুকুরে বা খাল বিলে বা নদীতে চলে যাবে, মানে আপনার কৃষি জমি থেকে। আরেকটা হচ্ছে যে লিচিং। প্রথমটা হচ্ছে সারফেস রান অফ, পরেরটা হচ্ছে লিচিং, যেটা হচ্ছে আপনি পেস্টিসাইড দিলেন, তারপর পেস্টিসাইডে জমিতে তো পানি থাকে, সেই পানিটাকে নিচের দিকে চলে যায়, গ্রাউন্ড ওয়াটারের দিকে চলে যায়। সে চলে যাওয়ার সময় সে পেস্টিসাইড নিয়ে যায় এবং সেটা গ্রাউন্ড ওয়াটারের সাথে মিশে যায়। এই বিভিন্ন প্রসেসে পেস্টিসাইড লস হচ্ছে, পেস্টিসাইড লস হয়ে পেস্টিসাইড এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। এখন এই যে এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, এটা আমরা থ্যাংক জানাতে চাই মাইক্রো অর্গানিজম গুলোকে, অণুজীব গুলোকে, যে অধিকাংশ পেস্টিসাইডকে মাইক্রো অর্গানিজম গুলো নষ্ট করে দিতে পারে। বাট কিছু পরিমাণ থেকে যায় যেগুলো আর তারা পারে না, যেগুলো তখন পরিবেশের ক্ষতি করার চেষ্টা করে বা পরিবেশের ক্ষতি করতে পারে। এখন কথা হচ্ছে, এই যে পরিবেশের ক্ষতি করতে পারে পেস্টিসাইড, সেটা কয়েকভাবে। পয়েন্ট সোর্স কন্টামিনেশন, মানে যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেখানেই ক্ষতি করবে। এটা কিভাবে করবে? এটা করবে হচ্ছে, ফর এক্সাম্পল, যে কৃষক স্প্রে করছেন, সেই কৃষকের স্কিনে লাগলো। কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা দেখেছি যে কৃষকরা যথেষ্ট পরিমাণ প্রিকশন নিয়ে পেস্টিসাইড স্প্রে করে না। তারা মাস্ক পরে না, তারা গগলস পরে না, তারা ওই অ্যাপ্রনস পরে না, কিছুই পরে না, কোনো রকম ব্যবস্থা না নিয়েই পেস্টিসাইড স্প্রে করে। এতে করে কি হয়, তাদের নাকের ভিতর দিয়ে পেস্টিসাইডের ওই ড্রিফটটা চলে যায় অথবা তাদের শরীরে লাগে। এরপর হচ্ছে বিভিন্নভাবে, বা আশেপাশে যদি কোনো উপকারী পোকামাকড় থাকে তাদের গায়ে লাগে, বা আশেপাশের কোনো হচ্ছে উপকারী অন্যান্য কোনো অর্গানিজম থাকে তাদের গায়ে লাগলে সরাসরি এফেক্ট পড়বে। এবং এই সরাসরি ইফেক্টের কারণে সরাসরি মৃত্যু হতে পারে, প্যারালাইসিস হতে পারে, এবং তাদের ডিফরমেশন, জেনেটিক ডিফরমেশন হতে পারে। এটা হচ্ছে পয়েন্ট সোর্স কন্টামিনেশন। নাম্বার টু হচ্ছে ডিফিউজ কন্টামিনেশন, যেটা ঠিক যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে হবে তা না, সেটা অনেক দূরে গিয়ে হতে পারে। অনেক দূরে গিয়ে কেমন হতে পারে? যেমন এখন দেখা যাচ্ছে ওই যে পেস্টিসাইড ভোলাটাইল, পেস্টিসাইড উড়ে যায়, উড়ে গিয়ে কোথায় যায়? পেস্টিসাইড উড়ে গিয়ে ক্লাউডের সাথে গিয়ে, মেঘের সাথে গিয়ে মিশে যায়। মিশে গিয়ে অনেক দূর যখন ক্লাউড গুলো চলে যায়, একসাথে হয়, বৃষ্টি হয়, ওই বৃষ্টির পরে সেই পেস্টিসাইড গুলো হচ্ছে মাটিতে পড়ে এবং সেখানে গিয়ে উপকারী প্রাণীর বা উপকারী গাছের ক্ষতি করে ফেলে। এরপর কেমন হয়? রিসেন্টলি দেখা গিয়েছে সেই আটলান্টিকের যেখানে শুধু বরফ আর বরফ, সেখানে পর্যন্ত গ্লাইফোসেট বা ক্ষতিকর যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে। তার মানে কি, এই যে সাগরের পানি মিশে যাচ্ছে, সাগরের পানি প্রবাহিত হচ্ছে বিভিন্ন জায়গায় দিয়ে, সেখানে পেস্টিসাইড সাথে নিয়ে তার আগে সে আইসবার্গে গিয়ে জমা হচ্ছে, এবং সেগুলো হয়তো পেঙ্গুইনের ক্ষতি করতে পারবে, বা পোলার বিয়ার যেগুলো আছে সেগুলো ক্ষতি করতে পারে, কে জানে। আবার আমি তো অস্ট্রেলিয়ায় থাকি, অস্ট্রেলিয়াতে দেখা গিয়েছে যে সুগার কেইন বলে বা ক্যানোলা বলে, এগুলোতে প্রচুর পরিমাণ পেস্টিসাইড ইউজ করা হয়, বিশেষ করে হার্বিসাইড, আগাছানাশক ইউজ করা হয়। সো একটা গবেষণা দেখা গিয়েছে প্রচুর পরিমাণ কীটনাশক আছে, ন্যাচারাল রিসোর্স, যেটাকে বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফ, কুইন্সল্যান্ডে। তো সেই গ্রেট ব্যারিয়ার রিফে গিয়ে সেই রিফ গুলা, মানে যে কোরাল রিফ গুলো আছে সেগুলোর ক্ষতি করছে। সেই রিফ গুলো আর একসাথে হতে পারে না। যখন সেই রিফ গুলো একসাথে হতে পারে না, তখন সেখানে ওই মাছের বা সামুদ্রিক যে জীবগুলো রয়েছে, সেখানে ওই জীবগুলো আসে ডিম পাড়ার জন্য বা তাদের বংশবৃদ্ধি করার জন্য। তো ওই কোরাল রিফ গুলো তাদের সে হারবার হিসেবে আর কাজ করতে পারছে না। মানে ওই যে কৃষিকাজে আমি পেস্টিসাইড স্প্রে করছি এবং সেটা ইফেক্ট গিয়ে পড়ছে অনেক দূরে গিয়ে সাগরের প্রাণের সাথে, সাগরের প্রকৃতির সাথে। এই
কন্টামিনেশন প্রসিডিউরটাকে বলা হয় ডিফিউজ কন্টামিনেশন। এই দুইভাবে পেস্টিসাইডের ইফেক্ট হয়। এখন আমরা আসি যে অ্যাকচুয়াল যে রিস্কগুলা সেগুলো কি কি হতে পারে প্রকৃতির উপরে, পরিবেশের উপরে। আমি যদি একটা বলি যে পেস্টিসাইডের যে সমস্যা সেটা হচ্ছে পারসিস্টেন্স, পেস্টিসাইড অনেক স্থায়ী। আমরা বলি যে হ্যাঁ, মানুষের খাওয়ার জন্য হয়তোবা, কারণ যেহেতু মানুষ রান্না করে খায় সেহেতু 7 দিন পর্যন্ত পেস্টিসাইড আপনি যদি মানে আগে স্প্রে করা বন্ধ করে দেন, সেহেতু তারপরে এটা মানুষ রান্না করে খেলে হয়তোবা মানুষের জন্য সেটা লিথাল বা সাবলিথাল ডোজে, মানে মানুষের জন্য ক্ষতির কারণ নাও হতে পারে। কিন্তু দেখা গিয়েছে একটা পেস্টিসাইড জমিতে সে থাকতে পারে কয়েক মাস পর্যন্ত, অ্যাক্টিভ থাকতে পারে। যদি অ্যাক্টিভ সে না থাকে, ফর এক্সাম্পল যেই ফর্মে তাকে দেওয়া হয়েছে সেই ফর্মে যদি না থাকে জমিতে, তাহলে কয়েকদিন পরে সে কেমিক্যাল ব্রেকডাউন করে, কেমিক্যালি সে নতুন কোনো ফর্ম তৈরি করে যেটা আরো ক্ষতিকর, যেটা কিনা আর ওই মাইক্রো অর্গানিজম গুলো ওই ডিফর্ম করতে পারে না, মাইক্রো অর্গানিজম গুলো তাকে মেটাবলাইজ করতে পারে না, তখন এটা আরো বেশি ক্ষতিকর হয়ে যায়। এটা হচ্ছে পারসিস্টেন্স, একটা স্থায়ী, মানে পেস্টিসাইড গুলো পরিবেশে স্থায়ী, এটা পেস্টিসাইড গুলোর সমস্যা। নাম্বার হচ্ছে যেটা বললাম যে ট্রান্সপোর্টেশন। আপনারা জানেন যে ডিডিটি বা ক্লোরিনেটেড যেই পেস্টিসাইড গুলো রয়েছে এগুলোর একটা প্রবলেম আছে, ক্লোরিন গুলাকে মাইক্রো অর্গানিজম গুলো খুব সহজে ধ্বংস করতে পারে না। ওরা করে কি, বিভিন্ন ইকোসিস্টেম যেগুলো আছে, চেইন, ফুড চেইন আছে, ফুড চেইনের ভিতরে চলে যায় ওই ক্লোরিন গুলো, মানে ফর এক্সাম্পল ডিডিটি বা আরো যে সমস্ত জায়গায় ক্লোরিন আছে এরা ওই ফুড চেইনে চলে যায়। ফর এক্সাম্পল আপনি একটা জমিতে স্প্রে করলেন হার্বিসাইড, সেখান থেকে ওই স্প্রেটা চলে গেল, ওই কীটনাশকটা চলে গেল পাশের পুকুরের একটা ছোট ছোট যে প্ল্যাঙ্কটন গুলো আছে, ফাইটো প্ল্যাঙ্কটন, ছোট ছোট গাছের পাতায় চলে গেল। ওই পাতা থেকে ছোট মাছগুলো পাতাটা খেলো, যারা আর কি তৃণভোজী মাছ যেগুলো আছে, ওরা খাওয়ার পরে হবে কি ওই ক্লোরিনটা ওই মাছের শরীরে চলে যাবে, মাছের শরীরে চলে যাবে। ওই মাছে ফর এক্সাম্পল বড় মাছ খেলো, ওটা চলে যাবে বড় মাছের শরীরে। এটাকে বলা হয় বায়ো একিউমুলেশন, অর্থাৎ একটা ফুড চেইনের একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে যাচ্ছে এই ক্লোরিনটা বা পেস্টিসাইডটা, বায়ো একিউমুলেশন হচ্ছে। সমস্যা হচ্ছে যেহেতু আপনার আমাদের ফ্যাটের যে অংশগুলো রয়েছে সেখানে এই ক্লোরিনটা মেটাবলাইজ হয় না। গ্লুকোজ যেমন মেটাবলাইজ হয় কিন্তু ক্লোরিনটা মেটাবলাইজ হয় না। সেটা কি হয়, শরীরে জমতে থাকে। আপনি যখন মাছ খাবেন সেই মাছটা তখন ওই ক্লোরিনটা আপনার শরীরে চলে যাবে, এবং আপনি যখন রেগুলারলি খেতে থাকবেন এটা বাড়তে থাকবে, এই পরিমাণটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন এটাকে বাড়বে তখন এটাকে বলা হয় বায়ো ম্যাগনিফিকেশন। এই পেস্টিসাইড গুলোর বায়ো একিউমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন এখন মারাত্মক রিস্কের কারণ। অনেক পরিমাণ হচ্ছে দেখা গিয়েছে যে জেনেটিক ডিফর্মিটি, সন্তান মানে বাবা মা থেকে অফস্প্রিং হচ্ছে খুব বেশি পরিমাণ, দেখা যায় যে ব্রেন ঠিক মতো গঠিত হচ্ছে না, বা হচ্ছে দেখা যায় যে আপনার ক্যান্সার একটা বড় সমস্যা এটার জন্য। এই সমস্যাগুলো হচ্ছে এখন মানুষের মানে পেস্টিসাইডের কারণে। রিসেন্টলি আরেকটা জায়গায় দেখা গিয়েছে মানুষের যে গ্লুকোজকে মেটাবলাইজ করার যে প্রসেসটা শরীরে, এটা নষ্ট করে দিচ্ছে ওই পেস্টিসাইড গুলো, যেই কারণে রিসেন্টলি ডায়াবেটিক্স বাড়ার অন্যতম কারণ হিসেবে ধরা হয় এই পেস্টিসাইড, এই কীটনাশক গুলোকে। তো আমরা দেখতে পাই যে মানুষের রোগের পিছনেও, মানে নর্মাল রোগের পিছনেও পেস্টিসাইডের ভূমিকা রয়েছে। এবার যদি আরো কিছু আমরা চিন্তা করি যে পোকামাকড়ের প্রতি আসলে ইফেক্টটা কেমন পড়ে। আমরা যখন পেস্টিসাইড একটা জমিতে দিতে শুরু করি তখন আমরা কি বলেছি যে অনলি 10% সেটা ইফেক্টিভলি কাজ করতে পারে, বাকি 90% নষ্ট হয়ে যায় বা পরিবেশে চলে যায়। সো ফর এক্সাম্পল আপনি একটা পাতায় পোকামাকড় দেখছেন, সেখানে স্প্রে করছেন, যখন 10% কাজ করে তার মানে হচ্ছে সবটাই সে ওই পোকামাকড়কে কন্ট্রোল করার জন্য যথেষ্ট না। সো আপনাকে কি করতে হয়, যথেষ্ট করার জন্য কয়েকবার স্প্রে করতে হয়। কয়েকবার যখন আপনি স্প্রে করেন তখন হয় কি
যদি কোনো কোনো পোকামাকড় ওইখান থেকে বেঁচে যায়, তখন সে আরো শক্তিশালী রূপ নিয়ে ফিরে আসে। মানে অনেকটা ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেটাকে বলা হয়, যে সিলেকশন প্রেসার, সবচাইতে ফিটেস্ট যে আপনার বায়োটাইপ বা স্পিসিস গুলো আছে, যেমন একটা পোকার তো অনেক রকম স্পিসিস থাকতে পারে। তো দেখা যায় যে একটা স্পিসিস বেঁচে গেল ওই পেস্টিসাইডটা স্প্রে করার পরে, তখন কি হয়, ওই পোকাকে ওই পেস্টিসাইড দিয়ে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়, এবং সে পোকাটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে ওই পেস্টিসাইডের এগেনস্টে। আলটিমেটলি আপনার কৃষকরা করে কি, অনেকবার স্প্রে করে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ হয় না। এটাকে বলা হয় পেস্ট রেজিস্ট্যান্স। আরেকটা ফেনোমেনন ঘটে, সেটা হচ্ছে পেস্ট রিসার্জেন্স। এটা কখন হয়, ধরেন একটা পোকা আছে যে বেগুনের শুট এন্ড ফ্রুট বোরার, এটাকে কন্ট্রোল করার জন্য নর্মালি কৃষকরা প্রচুর পরিমাণ পেস্টিসাইড দেয়, কিন্তু বেগুন ক্ষেতে তো আরো অনেকগুলা ক্ষতিকর পোকামাকড় আছে যারা কিনা ওই রকম ক্ষতি করে না। কিন্তু আপনি যখন সিলেক্টিভলি ওই শুট এন্ড ফ্রুট বোরারকে কন্ট্রোল করার জন্য পেস্টিসাইড স্প্রে করছেন, ওইটা সামহাও কন্ট্রোল হয়ে যাচ্ছে, কিন্তু যখন এই পোকাটাকে কন্ট্রোল করা হচ্ছে না বা এই পোকাটা সুযোগ পাচ্ছে, যেহেতু পেস্টিসাইডটা তার জন্য না, এই পোকাটা আস্তে আস্তে মাইনর ইনসেক্ট থেকে মেজর ইনসেক্ট হয়ে যায়, মেজর পেস্ট হয়ে যায়। এটাকে বলা হয় পেস্ট রিসার্জেন্স। পেস্টিসাইডের অনিয়ন্ত্রিত বা আনওয়াইজ কিংবা ইনডিসক্রিমিনেট ইউজ হলে এই ঘটনাগুলো ঘটতে পারে, যেটা হচ্ছে পরবর্তীতে আরো বেশি পেস্টিসাইড অ্যাপ্লাই করতে হয় এবং আরো বেশি পরিবেশের ক্ষতির কারণ হয়। সো এই 30 মিনিট আমি বললাম যে হচ্ছে পেস্টিসাইড কিভাবে আমাদের ক্ষতি করতে পারে। এখন নেক্সট 5 মিনিটস আমি বলার চেষ্টা করব হচ্ছে এই থেকে অল্টারনেটিভ কি হতে পারে, আসলে পেস্টিসাইডের ইউজের অল্টারনেটিভ গুলা কি হতে পারে। আমরা ভাইয়া আমরা শিওর শিওর। আমরা আপনার এই অল্টারনেটিভ গুলো মানে এটির থেকে ওয়ে আউটটা শোনার পর আমরা কিছু প্রশ্নে চলে যাব। আমাদের সাথে যারা আজকের এই আলোচনা শুনছেন তাদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে। তো আমরা একেবারে শেষ পর্যায়ে প্রশ্নে চলে যাব। হ্যাঁ ভাই। শিওর শিওর, থ্যাংক ইউ। সো এই অল্টারনেটিভ গুলো যখন আমরা চিন্তা করি, তখন একটা খুব কমন টার্ম আছে, মানে এই পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট বিষয়ে, সেটা হচ্ছে আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের আওতায় বলা হয়ে থাকে যে আপনারা প্রথমেই কখনোই পেস্টিসাইডের উপরেই ডিপেন্ড করবেন না। পেস্টিসাইড হচ্ছে আপনার সর্বশেষ অস্ত্র। সো তাহলে প্রথম বা প্রাথমিক অস্ত্রগুলো কি? প্রাথমিক অস্ত্রগুলো হচ্ছে, আমরা বলি যে কালচারাল প্র্যাকটিস মানে যেগুলো আমরা এগ্রিকালচার বলি বা জমি চাষ করি, এই চাষ করা সংক্রান্ত যে প্র্যাকটিস গুলো। ফর এক্সাম্পল, এটাকে বলা হয় অ্যাগ্রো ইকো ইঞ্জিনিয়ারিং। ফর এক্সাম্পল, আপনার একটা জমি আছে, এই জমিতে আপনি ভুট্টা চাষ করছেন বা ধান চাষ করছেন। এখন আপনি যদি ওই জমির চারপাশে গাঁদা ফুল বা মেরিগোল্ড যেটা বলা হয়, গাঁদা ফুল আপনি রোপণ করে দেন, গাঁদা ফুলের একটা নিজস্ব ক্ষমতা আছে পেস্টকে দূরে রাখার। মানে গাঁদা ফুলের রস কিন্তু বা গাঁদা ফুলের পাতার রস কিন্তু একটা পেস্টিসাইড, ন্যাচারাল পেস্টিসাইড। তো গাঁদা ফুলের নিজস্ব ক্ষমতায় আছে পেস্টকে দূরে রাখার। তো যখন এই চারপাশে আপনার গাঁদা ফুলের সারি থাকবে, বাইরে থেকে কিন্তু পেস্ট আসার আগে একটা বাধা পেয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে পেস্টিসাইড স্প্রে করার আগেই পেস্ট দূরে থেকে সরে যাচ্ছে। এরকম কালচারাল প্র্যাকটিস অনেকগুলো রয়েছে। ফর এক্সাম্পল, দেখা যায় যে কোনো কোনো মানে পোকা ডিসেম্বরের 15 তারিখের পরে খুব বেশি পরিমাণে আক্রমণ করতে শুরু করে, কারণ তাদের ওই সময় পিক পজিশন থাকে পপুলেশনের। সো বিজ্ঞানীরা বা গবেষকরা বলছেন আপনি তাহলে এই ধানটা ডিসেম্বরের 1 তারিখে লাগান, বা যখন পেস্টের পপুলেশনটা একটু কমে যাবে জানুয়ারির 1 তারিখ থেকে লাগান। তাহলে কি হবে, আপনি পিক পপুলেশনটাকে অ্যাভয়েড করতে পারছেন। এইভাবে যদি আপনি চিন্তা করে একটু আপনার সোয়িং ডেট বা আপনি কবে আপনি লাগাবেন, আপনার ফসলটা রোপণ করবেন, এই জিনিসটা যদি একটু অ্যাডজাস্ট করে নেন, সেক্ষেত্রেও দেখা যায় যে পোকামাকড়ের উপদ্রব অনেক কম হয়। এরপরে হচ্ছে আপনার আরেকটা ওয়ে হচ্ছে, যাদের বড় বড় জায়গা জমি আছে, তাদের এটাকে বলা হয় ইন্টারক্রপিং।
মানে একটা রো থাকবে, যেমন ক্ষেতে তো অনেকগুলা সারি থাকে, অনেকগুলা রো থাকে, তাই না? ধান গাছ তো সারিতে লাগানো হয় বা ভুট্টা গাছ সারিতে লাগানো হয়। সো ফর এক্সাম্পল, একটা সারিতে আপনি ভুট্টা লাগালেন, আরেকটা সারিতে আপনি আরেকটা শস্য লাগাবেন। সে আপনি শিম লাগালেন বা সে আপনি লাল শাক লাগালেন, যেগুলো ভুট্টার সাথে কম্পিটিশন করবে না। হুম। যখন আপনি এটার সাথে আরেকটা শস্য লাগাবেন, তখন দেখা যাবে যে ভুট্টার যেই পোকামাকড় আছে, সে যখন অ্যাটাক করবে, পরেই দেখবে যে পরের সারিতে ভুট্টা নাই, আরেকটা শস্য আছে, তখন সেই শস্যে সে আর, যেহেতু সে সেই শস্যের সাথে পরিচিত না বা সেই সেই ক্রপকে অ্যাটাক করতে পারবে না, তখন সে দূরে চলে যাবে। এইভাবে মানে ইনসেক্টের উপরে ব্যারিয়ার তৈরি করেও শস্য শস্যকে হচ্ছে রোগ মুক্ত বা পোকামাকড় মুক্ত রাখা যায়। আইপিএম এর এইগুলো হচ্ছে কালচারাল প্র্যাকটিস, বিভিন্ন রকম কালচারাল প্র্যাকটিস রয়েছে। এরপর হচ্ছে একটাকে বলা হয় বায়োলজিক্যাল কন্ট্রোল। মানে অনেক পোকামাকড় আছে, উপকারী পতঙ্গ আছে বা উপকারী জীবাণু আছে, যারা কিনা সেই ক্ষতিকর পোকামাকড়কে বা ক্ষতিকর জীবাণুকে খেয়ে ফেলে বা ক্ষতিকর জীবাণুর উপরে বংশবৃদ্ধি করে ক্ষতিকর জীবাণুকে নিঃশেষ করে ফেলে এবং উপকারী পোকার বংশবৃদ্ধি ঘটায়। ফর এক্সাম্পল, একটা পোকা আছে, নাম হচ্ছে লেডি বার্ড বিটেল। তারা অনেক অপকারী পোকাকে খেয়ে ফেলতে পারে। আবার অনেক জীবাণু আছে, উপকারী জীবাণু, যেমন ট্রাইকোডার্মা নামে একটা ফাঙ্গাস আছে, যারা কিনা হচ্ছে আপনার অন্যান্য জীবাণুকে সাপ্রেস করতে পারে, অন্যান্য ক্ষতিকর জীবাণুকে সাপ্রেস করতে পারে। এগুলোকে বলা হয় বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট। আপনি যদি মানে সচেতন ভাবে সেই বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্টকে বাড়তে দেন আপনার ক্ষেতে, তাহলে হচ্ছে উপকারী পোকার সংখ্যা বেড়ে যাবে এবং অপকারী সংখ্যা, পোকার বা জীবাণুর পরিমাণটা কমে যাবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে, যেখানে মানে মানুষের সচেতনতা নেই, কৃষকদের সচেতনতা নেই, সেইখানে ওই ব্যাপক পরিমাণে কীটনাশক প্রয়োগ করার কারণে এই বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট গুলো খুব বেশি গ্রো করতে পারে না, খুব বেশি মানে বেড়ে ওঠার সুযোগ পায় না। এই কারণে এই জিনিসটা আসলে উন্নত দেশে যে খুব বেশি আছে তা না, কারণ উন্নত দেশেও প্রচুর পরিমাণ পেস্টিসাইড স্প্রে করা হয়, সেখানে প্রচুর পরিমাণ উপকারী পোকা থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পেস্টিসাইড দিতে হয়, কিছু করার নেই। বাট এটা একটা পটেনশিয়াল স্ট্র্যাটেজি হতে পারে, যে বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট। এরপর হচ্ছে আপনার, আমরা বলি যে বোটানিক্যাল পেস্টিসাইড, মানে ন্যাচারাল পেস্টিসাইড যেগুলো আছে সেগুলোর পরিমাণ বাড়ানো। যেমন আমি কি বললাম যে গাঁদা ফুলের পাতার রস, এরপরে মেহগনির পাতার রস, নিম গাছের পাতার রস, এই সমস্ত পাতার রসকে যদি আপনি একটু ফার্মেন্টেশন করেন, মানে একটু পচান, পচানোর পরে সেগুলো থেকে এক ধরনের এক্সট্রাক্ট বের হয়, এক ধরনের রস বের হয়, যেগুলোর ভিতরে ইনসেকটিসাইডাল বা পেস্টিসাইডাল মানে কীটনাশকের মতো প্রপার্টিস রয়েছে, যেগুলো আপনার জমিতে কীটনাশকের মতোই ভূমিকা পালন করতে পারবে। সমস্যা হচ্ছে যে এগুলোর ভিতরে ওই জিনিসটা থাকার পরেও কীটনাশকের মতো সবসময় হয় না। কারণটা হচ্ছে, কীটনাশক তো হচ্ছে বা সিনথেটিক পেস্টিসাইড হচ্ছে একবার র কেমিক্যাল, আর এগুলো অনেকগুলা কেমিক্যালের সমন্বয় থাকে, কখন কোনটা কাজে লাগে বলা যায় না, যেহেতু কোয়ালিটি কন্ট্রোল করার মানে সুযোগ থাকে না সেখানে। এবং সমস্যা হচ্ছে যে এত গাঁদা ফুলের পাতার রস কিংবা এত মেহগনি পাতার রস কমার্শিয়ালি তৈরি করাও খুব টাফ। এই কারণে হচ্ছে এগুলোর কমার্শিয়াল ভায়াবিলিটি একটু কম। এরপর হচ্ছে জেনোমিক টেকনোলজিস, মানে পেস্টিসাইডের বিপরীতে কি করতে পারি আমরা, জেনোমিক টেকনোলজিস। আপনারা বিটি বেগুনের নাম শুনে থাকবেন, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্রিঞ্জাল, বিটি ব্রিঞ্জাল বলি, বিটি বেগুন। এটা হয়েছে কি, এই যে আমরা বলেছি যে বেগুন ক্ষেতের একটা অন্যতম পোকা হচ্ছে শুট এন্ড ফ্রুট বোরার। এই শুট এন্ড ফ্রুট বোরারের ভিতরে এক ধরনের হচ্ছে যে মানে স্টোমাক আছে, এলিমেন্টারি ক্যানাল বলি আমরা, সেই ক্যানালটাকে ধ্বংস করে দিতে পারে একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর একটা ব্যাকটেরিয়ার একটা প্রোটিন আছে, এটাকে বলা হয় ডেল্টা প্রোটিন, এন্ডোটক্সিন। সেই এন্ডোটক্সিনটাকে এক্সট্রাক্ট করে, ব্যাকটেরিয়াকে এক্সট্রাক্ট করে
যে জিনের কারণে সেই এন্ডোটক্সিনটা তৈরি হয়, সেই জিনটাকে এক্সট্রাক্ট করে এই বিটি বেগুনের সাথে একসাথে করে দেওয়া হয়েছে। এবং দেখা গিয়েছে যে সেই বেগুনটা, সেই বেগুনে এখন আর ওই পোকা আক্রমণ করতে পারে না। যখনই পোকা আক্রমণ করতে যায়, ওই যে জিনটা আছে, ওই যে প্রোটিনটা আছে, প্রোটিনের কারণে ওই পোকাটা খাওয়ার পরে তার এন্ডোক্রাইন বা তার যে এলিমেন্টারি ক্যানেল সেটা নষ্ট হয়ে যায়, মানে সেটা ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে ওই পোকাটার অ্যাটাক করতে পারে না। এই যে জিনোমিক টেকনোলজিস গুলো আছে, বর্তমান সময় অনেকগুলো টেকনোলজিস এরকম আবিষ্কৃত হয়েছে, ক্রিসপার কাস টেকনোলজিস, এই বিভিন্ন টেকনোলজিস গুলো আমরা ইউজ করে পেস্টিসাইডের বিকল্প পথ তৈরি করতে পারি জিনোমিক টেকনোলজিস গুলোর মাধ্যমে। এখন কথা হচ্ছে, এই সমস্ত প্রসেস গুলো একটু লং টার্ম সময় দরকার এবং বিগ স্কেলে কতটুকু ইফেক্ট ফেলতে পারে এখনো বিজ্ঞানীদের মধ্যে সে প্রশ্ন রয়েছে। রিসেন্ট মানে আমি যেটা নিয়ে কাজ করছি, আমি যদি এটা নিয়ে বলি যে হাউ ন্যানো টেকনোলজি ক্যান হেল্প, আমি ন্যানো পেস্টিসাইড তৈরি করার চেষ্টা করছি। দেখা গিয়েছে আমরা যদি পেস্টিসাইডকে কন্ট্রোল রিলিজ, মানে একটা জায়গায় পেস্টিসাইড আবদ্ধ থাকবে, সেখান থেকে খুব স্লোলি রিলিজ হবে পেস্টিসাইড এবং কন্ট্রোল, আই ক্যান কন্ট্রোল দ্য পেস্টিসাইড রিলিজ ওভার টাইম টু রিচ দ্য টার্গেট সাইটে যাতে যেতে পারে সেজন্য আমি এনাফ টাইম দিব এবং সেটা কন্ট্রোলড ওয়ে থাকবে। এরকম কন্ট্রোলড রিলিজ ফর্মুলেশন থ্রু ন্যানো টেকনোলজি, যে ন্যানো সাইজ পেস্টিসাইড আমি যদি দেই, সেটা পেস্টিসাইডের রেজিস্ট্যান্স ব্রেক করতে পারবে এবং যে টার্গেট অর্গানিজম বা টার্গেট সাইট আছে, টার্গেট জায়গা আছে, সে জায়গায় পেস্টিসাইডকে ক্যারি করতে সুবিধা করবে, হেল্প করবে। ন্যানো টেকনোলজি ওয়ান অফ দ্য ওয়ে হতে পারে, বাট এটাও টাইম লাগবে, সময় সাপেক্ষ, এখনো রিসার্চ চলমান। হয়তোবা আগামী 50 বছরে বা 30 বছর 40 বছর পরে গিয়ে আমরা এই ফ্রুটফুলনেস গুলো দেখতে পারবো। বাট স্টিল যে আমরা সায়েন্সকে ধন্যবাদ জানাই, গবেষণাকে ধন্যবাদ জানাই, যে এই সায়েন্টিস্টরা, গবেষকরা এই প্রক্রিয়াগুলোকে কন্টিনিউ করছেন। কন্টিনিউয়াসলি তারা পেস্টিসাইডের খারাপ ইফেক্ট থেকে কিভাবে পরিবেশকে বাঁচানো যায়, সেই সাথে কৃষিকে অব্যাহত রাখা যায় এবং মানুষের ক্ষুধার্ত পেটগুলাকে কিভাবে পূরণ করা যায় সে চেষ্টা করে যাচ্ছেন। সেই জন্য আমরা বিজ্ঞানকে এবং গবেষণাকে সাধুবাদ জানাই। তো এই ছিল হচ্ছে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভবিষ্যতে সময় পেলে আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে হয়তো আরো আলোচনা করতে পারবো। আজকের মতো আমি এখানেই ক্ষান্ত দিলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। চমৎকার একটি আলোচনা শুনলাম আমরা। আমাদের সাথে যারা অডিয়েন্স হিসেবে ছিলেন, তারাও আশা করি এই আলোচনা থেকে বেশ কিছু বিষয় জানতে পেরেছেন এবং পেস্টিসাইডের যে ব্যবহার এবং এই জায়গা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেই বিষয়টি নিয়েও ভাইয়া অবগত করেছেন। হ্যাঁ, আপনার কাছে হাদিসুর রহমান ভাই একটি প্রশ্ন করেছিলেন, যদিও আপনি আহ, একটা অংশের উত্তর দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। যে প্রশ্নটি ছিল যে জেনেটিক্যালি মডিফাইড যে শস্যগুলো আছে সেগুলো অস্ট্রেলিয়াতে এগুলোর ব্যবহার কেমন আসলে? বাংলাদেশে তো আমরা দেখি যে আহ শুরু হয়েছে, বাংলাদেশেও শুরু হয়েছে, এবং অস্ট্রেলিয়াতে এর ব্যবহারগুলো কেমন, এই ব্যাপারে যদি একটু জানাতেন। ধন্যবাদ হাদিসুর, আমার খুব কাছের ছোট ভাই। আহ, বাংলাদেশে হ্যাঁ বিটি বেগুন এখন মাঠে চলে এসেছে, কিছু করার ছিল না। আর অস্ট্রেলিয়াতে দেখা যায় যে, বা অস্ট্রেলিয়া শুধু না, উন্নত দেশগুলোতে যেখানে আহ, এরকম কি বলে হচ্ছে জিনগুলোকে নিয়ে এসে জিএমও ক্রপস গুলোকে ব্যবহার করা হয় বা চাষ করা হয়, সেখানে মার্কেটে লেখা থাকে যে এটা হচ্ছে জিএমও ক্রপ। ফর এক্সাম্পল এখানে জিএমও সয়াবিন আছে, মানে সয়াবিন তেল, জিএমও ক্যানোলা আছে। এগুলো ব্যবহার হয়, ব্যবহার যে হয় না তা না, কারণ এই গ্লাইফোসেট রেজিস্ট্যান্ট করার জন্য, সয়াবিন তৈরি করার জন্য জিএমও সয়াবিনটা অনেক বেশি ইউজ হয়েছে বা হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়াতে হয় এবং মানুষ ইউজ করছে। আহ, এই হচ্ছে আপডেট, মানে এখানে একটা পজিটিভ বা নেগেটিভ আমি এখন কিছু বলছি না, এটা হয়তো আরেকদিন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। বাট আপাতত আপডেট হচ্ছে এটা এখন উন্নত দেশগুলোতে জিএমও টমেটো, জিএমও সয়াবিন, জিএমও ক্যানোলা এগুলো ইউজ হচ্ছে। আর ভাইয়া, আমাদের আরো একটি প্রশ্ন ছিল আপনার কাছে, যে বাংলাদেশে তো যারা জনসাধারণ আছে তারা আমরা এখনো পর্যন্ত দেখছি যে কীটনাশক ব্যাপারে খুব একটা সচেতনতা নাই। বিশেষ করে কৃষক যারা উৎপাদনের সাথে সরাসরি জড়িত,
তারা এই ব্যাপারটা সম্পর্কে একেবারেই উদাসীন। তো সেক্ষেত্রে আমরা খুব রাতারাতি তো আমরা বললেন যে গবেষণা হচ্ছে এবং এটার জন্য অনেক বেশি সময় লাগবে। আমরা বর্তমানে এই সমস্যা থেকে সমাধানের কোনো ওয়ে আছে কিনা, কিংবা আমরা রিসেন্ট টাইমে কৃষকদের কিভাবে এ ব্যাপারে সচেতন করতে পারি, কিংবা যারা গ্রহণ করছেন, ভোক্তা যারা আছেন, এ ব্যাপারে সরকারের কিংবা অন্যান্য অর্গানাইজেশন গুলো যারা কাজ করে সমাজে, তাদের কোনো ভূমিকা আছে কিনা, বা তারা কিভাবে ভূমিকা রাখতে পারে আসলে? ধন্যবাদ। এক্ষেত্রে আমি মনে করি যে সকলের সমন্বিত একটা প্রয়াস দরকার, যেহেতু সেখানে কৃষক, গবেষক এবং এক্সটেনশন, বাংলাদেশে খুব শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে, ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। এই মানে তিনটা জায়গার একটা সমন্বিত প্রয়াস দরকার, এবং এটা খুব ভালো সংবাদ যে অলরেডি প্রচেষ্টা চলছে। কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, নিরাপদ খাদ্য চর্চা মানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এরপরে হচ্ছে সেফ ফুড প্র্যাকটিস, বিভিন্ন প্র্যাকটিসের আওতায় কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া চলছে। তবে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সবাইকে এই ট্রেনিং এর আওতায় আনাও খুব কঠিন, এবং একসাথে সবাইকে সচেতন করে তোলাও কঠিন। সেহেতু আমাদের এই প্রয়াসটা কন্টিনিউ করে যেতে হবে, এবং আমি বলবো যে রেগুলেশন কে স্ট্রং করতে হবে। যে সমস্ত জায়গাগুলো থেকে পেস্টিসাইড রেজিস্ট্রেশন দেওয়া হয় সেগুলোকে আরো স্ট্রং হতে হবে। বিশেষ করে ক্ষতিকর কীটনাশককে যত কমিয়ে আনা যায়, এবং সেফ পেস্টিসাইড, যেমন অনেকগুলো পেস্টিসাইড আছে খুব বেশি ক্ষতিকর না পরিবেশের জন্য, সেগুলোকে আরো কিভাবে বেশি বেশি প্যাট্রোনাইজ করা যায়, এনকারেজ করা যায়, এবং কৃষকদেরকে সেগুলো কিভাবে ব্যবহারে উদ্বুদ্ধ করা যায়, এই জায়গাগুলোতে আমাদেরকে আর একটু সচেতন হতে হবে। সেই সাথে যে সমস্ত শস্যগুলো আসে, বাজারে আসে, সেগুলোকে কিভাবে পেস্টিসাইডের যে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল, এমআরএল বলে, ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল নিশ্চিত করে যে যাতে এগুলো বাজারে এন্ট্রি হয়, সেগুলো নিশ্চিত করা যায় কিভাবে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তর, বিএসটিআই এবং এই রিলেটেড প্রতিষ্ঠানগুলোকে আরো এগিয়ে আসতে হবে, এবং গবেষণার সুযোগ বাড়াতে হবে। যেমন বাংলাদেশে খুব কম গবেষণাগারেই এই এমআরএল লেভেল পরিমাপ করা যায়। সেক্ষেত্রে এই ধরনের আরো গবেষণা প্রতিষ্ঠান বাড়াতে হবে, কিংবা স্বতন্ত্র প্রতিষ্ঠানই গড়ে তুলতে হবে। আমার কাছে মনে হয় যে এই সমন্বিত প্রয়াসগুলো করলে আমাদের কৃষকদের ভিতরে বা জনসাধারণের ভিতরে সচেতনতা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের পিডিএসএফ টক এর এই পর্বের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। আর আমরা পরবর্তীতে ভাইয়ার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো পরবর্তী কোনো লেকচারে। এবং আজ ভাইয়া সর্বশেষ যেটি বললেন যে সমন্বিত প্রয়াস দরকার, আসলে কীটনাশকের বিরুদ্ধে জনমত কিংবা এর ব্যবহার কমিয়ে আনা, যাই বলি না কেন আমরা, বিএসটিআই সহ যারা এর সাথে কাজ করছেন, এই ব্যাপারে সবাই যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে এর যে ক্ষতিকারক যে প্রভাবগুলো পরিবেশে এবং মানব দেহে, সেগুলো আমরা কমিয়ে আনতে পারবো আশা করি। ধন্যবাদ আবারও ভাইয়াকে আমাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করার জন্য। প্রায় আমরা 50 মিনিটের মতো আলোচনা শুনেছি ভাইয়ার কাছ থেকে। পরবর্তী লেকচারে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করব। সাথেই থাকবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ বিটিএসএফ কে আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।